হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে মেদিনীপুর কলেজ অটোনোমাসের আর একটা টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করব। আজকে যে টপিকটা আমরা নিয়েছি সেটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স, এবং এখানে কোয়ান্টাম মেকানিক্সের লাস্টের দিকে যে পার্ট অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম সেই পোর্শনটা রয়েছে, আর অ্যাটমিক ফিজিক্সের পুরো সিলেবাসটা এখানে তার রিলেটেড হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ডিটেলসে আমরা আলোচনা করব। তো এই কোশ্চেনগুলো তোমরা সবাই করে যেও, এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র মেদিনীপুর কলেজ নয়, যাদেরই অ্যাটমিক ফিজিক্স টপিকটা থাকবে যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে বিএসসি ফিজিক্সের, তো তোমাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো শুরু করছি কোশ্চেনগুলো, এবং আমরা এখানে ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো সাথে এখানে নোট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এমন একটা কোশ্চেন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে 2025-এ যে এল এস আর জের ভ্যালুগুলো কি হবে। এগুলো হচ্ছে স্পেকট্রোস্কোপিক নোটেশন বলা আছে দুটোর ক্ষেত্রে, 1s0 এবং হচ্ছে 3d2 এর জন্য। দেখো এখানে 1s0 হচ্ছে একটা স্পেকট্রোস্কোপিক নোটেশন বা স্পেকট্রোস্কোপিক টার্ম, তো সেখান থেকে তোমাকে এল এস আর জের ভ্যালু বলতে হবে। আর আমরা জানি যে স্পেকট্রোস্কোপিক নোটেশন যেটা হয়ে থাকে 2s+1 এল অফ জে, যেখানে এটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি, অর্থাৎ যেটা হচ্ছে 2s+1, যেটা এখানে দেখো রয়েছে 1, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমরা এস পেয়ে যাচ্ছি। আর এইখানে স্পেকট্রোস্কোপিক নোটেশনে এইটা হচ্ছে কি হয়, জে ভ্যালু হয়, তাহলে এখানে দেখতেই পাচ্ছ জে এর ভ্যালু হচ্ছে 0, যেহেতু এখানে 1s0 রয়েছে, তাহলে জে ইকুয়াল টু 0। নেক্সট এখানে এস রয়েছে, এস থাকলে ক্যাপিটাল এল কত হয়, 0 হয়। যেমন এস থাকলে ক্যাপিটাল এল হয় 0, আর পি থাকলে ক্যাপিটাল এল হয় 1, এরকম করে ডি থাকলে এল ইকুয়াল টু হয় 2। তো এইভাবে তাহলে 1s0-র জন্য এলএস জের ভ্যালু হচ্ছে এগুলো। সিমিলারলি 3d2 যে স্পেকট্রোস্কোপিক নোটেশন আরেকটা রয়েছে, তার জন্য কি হবে না, সিমিলারলি তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, তাহলে এখানে তুমি লিখতে পারবে 2s+1 ইকুয়াল টু 3, সেখান থেকে পাচ্ছ এস ইকুয়াল টু 1, অ্যান্ড জে হচ্ছে কত, এটা যেটা থাকছে সেটা হচ্ছে জে হচ্ছে 2, আর ডি রয়েছে মানে এল ভ্যালু হচ্ছে 2, এবং এটা ক্যাপিটাল এল ভ্যালু। তো পরে কোশ্চেন আসা যাক, এটা কোয়ান্টামে কম্পিউটেশনাল অ্যালজেব্রার উপরে কোশ্চেন। তো কি বলা হয়েছে, এল স্কোয়ার এবং এল প্লাস মাইনাস কম্পিউটেশন ব্র্যাকেট ইকুয়াল টু 0 হবে, আর যেখানে এল প্লাস মাইনাস হচ্ছে রাইজিং এবং লোয়ারিং অপারেটর। তো দেখো এটা করতে গেলে আমি জাস্ট এল প্লাস মাইনাসের ভ্যালুটাকে বসিয়েছি, এল এক্স প্লাস মাইনাস হচ্ছে আই এল ওয়াই, আর এখানে আমরা এ কমা বি প্লাস সি কম্পিউটেশনাল অ্যালজেব্রার যে প্রপার্টি হয়ে থাকে, এ কমা বি প্লাস হচ্ছে এ কমা সি, তো সেটাকে ভেঙে নেওয়া হয়েছে। আর এল স্কোয়ারের সঙ্গে যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টের কম্পিউটেশনাল অ্যালজেব্রা কী হয়, 0 হয়, তাহলে এটা 0 হচ্ছে, সিমিলারলি এইটাও 0 হচ্ছে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে কি 0। তাহলে এই কোশ্চেনটার উত্তর এভাবে তুমি খুব সহজে করতে পারবে। নেক্সট কোশ্চেনে কী চাওয়া হয়েছে, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে চাওয়া হয়েছে। আর ম্যাগনেটিক মোমেন্টের যে ফর্মুলা হয়ে থাকে সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু হয় জি জে অফ রুট আন্ডার অফ জে ইন্টু জে প্লাস 1, আর মিউ বিটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট, যেটা হচ্ছে বোর ম্যাগনেটন। তো এই কোশ্চেনে দেখো একটা স্পেকট্রোস্কোপিক নোটেশন দেওয়া রয়েছে, তো এখান থেকে সিমিলার হয়েতে তুমি এটা 2 মানে কি মাল্টিপ্লিসিটি, 2s+1 থেকে তুমি এস পেয়ে যাচ্ছ হাফ, আর এখানে যেহেতু পি রয়েছে তাহলে ক্যাপিটাল এল ভ্যালু হচ্ছে 1, যেমন এর আগের কোশ্চেনে বললাম। তো দেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জে হয়, তো জে ইকুয়াল টু 3/2। তো এইভাবে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তার আগে এখানে ল্যান্ডিজ জি ফ্যাক্টর যেটা, সেটারও মান প্রয়োজন। আর ল্যান্ডিজ জি ফ্যাক্টরের ফর্মুলা হয়ে থাকে 1 + j × j+1 প্লাস s × s+1 মাইনাস l × l+1 বাই হচ্ছে 2j × j+1। তো এই ভ্যালুগুলো যেখানে পাচ্ছ স্পেকট্রোস্কোপিক নোটেশন অনুযায়ী, সেগুলো এখানে বসালে ইর ভ্যালুটা আসছে 4/3 স্পেসিফিক এই স্পেকট্রোস্কোপিক নোটেশনের জন্য। তো সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট বোর হচ্ছে কি, যে বোর ম্যাগনেটন ইউনিটে যেটা এসছে 2.58 মিউ বি। এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা তোমরা সবাই করে যেও, এবং এই ফর্মুলাটা তোমাদেরকে কাজে লাগাতে হবে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পাউলি স্পিন ম্যাট্রিক্সের প্রপার্টির উপরে দেওয়া রয়েছে। কি বলা হয়েছে, সিগমা আই জে প্লাস সিগমা জে আই, সিগমা জে এবং সিগমা আই ইকুয়াল টু কত হবে, 2 অফ ডেল্টা আই জে। তো
তো এটা করার জন্য একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে এইটা যে ফর্মুলাটা, এটা তোমাকে মনে রাখতে হবে। সিগমা আই জে ইকুয়াল টু হয় ডেল্টা অফ আই জে আই প্লাস হচ্ছে আই অফ, এটা হচ্ছে লেবিসিভিটা টেনসর, এপসাইলন আই জে কে এবং হচ্ছে সিগমা কে। ওকে, তো সিমিলারলি যদি জে আই বলো তখন এখানে এটা মাইনাস হয়ে যায়। তো দুটোর ভ্যালু বসিয়ে দাও, দুটোর ভ্যালু বসিয়ে দিলে দেখতে পাচ্ছ এই টার্মটা এবং এই টার্মটা কেটে যাচ্ছে, বাকি পড়ে রয়েছে সিগমা আই জে আই প্লাস হচ্ছে সিগমা জে আই আই। ওকে, আর আমরা জানি যে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারো, আর সিগমা আই জে ইকুয়াল টু হয় সিগমা জি আই। তো দ্যাট মিনস 2 অফ হচ্ছে কি ডেল অফ সিগমা আই জে অফ আই। তো এটা হচ্ছে আমাদের এইটার প্রমাণ, যেটার জন্য তোমাকে এই যে রেজাল্টটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দুটো অপারেটর রয়েছে যারা অ্যাকচুয়ালি নিজেরা কি ইউনিটারি। তো কোনো একটা অপারেটর ইউনিটারি মানে বোঝায় তার ড্যাগার এবং সেটা সমান হচ্ছে আই। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটো অপারেটর যেটা হচ্ছে এ এবং বি, তারা দুজন কি ইউনিটারি। তাহলে কন্ডিশন অনুযায়ী এ ড্যাগার এ ইকুয়াল টু আই এবং বি ড্যাগার বি ইকুয়াল টু আই। তো এখন দেখাতে হবে তাদের যে প্রোডাক্ট, অর্থাৎ এ আর বি যেটা আসছে দুটো অপারেটরের প্রোডাক্ট, তো সেটাও কি হবে ইউনিটারি হবে যখন এ আর বি নিজেরা ইউনিটারি হয়। তাহলে আমাদের কি করতে হবে, এ বি এর ড্যাগার সঙ্গে এ বি করবো এবং সেখানে নিয়ে আসতে হবে কোথায়, আইতে। তো সেটা করার জন্য আমরা কি করছি, এ বি হোল ড্যাগার ইকুয়াল টু এ বি করেছি। আর আমরা জানি ড্যাগারে কি হয়, এ বি ড্যাগার সমান লেখা যায় বি ড্যাগার এ ড্যাগার, আর এটা যেমন ছিল তেমনই রয়েছে। আর এখানে দেখো এ ড্যাগার এ আসছে, তো এ ড্যাগার এ সমান কত আই, কেননা এ হচ্ছে কি ইউনিটারি অপারেটর। তাহলে এটা পেয়ে গেছি। আবার দেখো বি ড্যাগার বি আসছে, তাহলে বিও কি না ইউনিটারি অপারেটর কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী, তাহলে আসছে কি আই। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে প্যারিটি অপারেটর বলতে কি বোঝো। দেখো প্যারিটি অপারেটর হচ্ছে আমরা পি ক্যাপ বা হচ্ছে পাই ক্যাপ দিয়ে ডিফাইন করি, এবং এই অপারেটরটা হচ্ছে কি যে আমাদের যে স্পেস বা পজিশন ভেক্টর রয়েছে সেখানে কি হয় না আর এর জায়গায় মাইনাস আর চেঞ্জ করে দেয় এই অপারেটরটা অপারেট করলে কোনো একটা ওয়েভ ফাংশানে। মনে করো তোমার কাছে একটা ওয়েভ ফাংশন রয়েছে সাই অফ আর, তো তার উপরে তুমি একটা প্যারিটি অপারেটর অপারেট করছো, তাহলে কি করবে না সে তার যে পজিশন কোঅর্ডিনেটগুলো রয়েছে অর্থাৎ এক্স ওয়াই জেড বা আর রয়েছে মনে করো, তার সেটা কি করবে চেঞ্জ করে দেবে, অর্থাৎ সাইন কনভেনশনটা চেঞ্জ করবে। ধরো এখানে সাই অফ এক্স ছিল, তাহলে প্যারিটি অপারেটর অপারেট করলে কি করবে না ওয়েভ ফাংশনটা যেটা সাই অফ এক্স ছিল সেটা সাই অফ মাইনাস এক্স করে দেবে। ওকে, তো এটা হচ্ছে প্যারিটি অপারেটরের ডেফিনেশন। এবার বলা হচ্ছে যে ইভেন প্যারিটি আর হচ্ছে অড প্যারিটি বলতে কী বোঝো না, যখন কোনো একটা প্যারিটি অপারেটর একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করলে যদি দেখো যে সেটাকেই ঘুরিয়ে আনছে, অর্থাৎ সাই আর রিপিট করছে যা ছিল আর কি, তাহলে সেটা হবে ইভেন প্যারিটি। আর যদি দেখো যে মাইনাস অফ সাই আর ঘুরিয়ে আনছে, তাহলে সেটাকে বলা হয় অড প্যারিটি। এবার এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে সিগনিফিক্যান্স কী রয়েছে, এই যে ইভেন অড প্যারিটি এর সিগনিফিক্যান্স কী রয়েছে। তো এই সিগনিফিক্যান্সে তোমরা বলবে যে প্যারিটি ডেসক্রাইব করে কি সিমেট্রি অফ এ ওয়েভ ফাংশন, আর এখানে কি কনসেপ্ট কোয়ান্টিটি ইন সিমেট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর হচ্ছে কি যে প্যারিটি এমনিতে জানো যে ফোর্সগুলো রয়েছে নেচারে সেগুলোর ক্ষেত্রে প্যারিটি কনজার্ভড করে, উইক ফোর্সের ক্ষেত্রে প্যারিটি কনজার্ভড হয় না। বাট এখানে প্যারিটি বলতে বোঝাবে যে সিমেট্রি অফ এ ওয়েভ ফাংশন, আর হচ্ছে কি কনজার্ভড কোয়ান্টিটি ইন সিমেট্রিক পোটেনশিয়াল সিস্টেম। নেক্সট কোশ্চেনে আসা যাক। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন যেখানে বলা হয়েছে 8টা হচ্ছে কি নন ইন্টারাক্টিং আইডেন্টিক্যাল কোয়ান্টাম পার্টিকেল রয়েছে, তাদের স্পিন হচ্ছে 3/2 এবং তাকে কোথায় রাখা হয়েছে, 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে রাখা হয়েছে যার উইথ হচ্ছে এল। তো আমরা জানি যে 1D পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে এনার্জির ফর্মুলা হয়ে থাকে En = n² পাই স্কোয়ার h কাটা স্কোয়ার আন্ডার হচ্ছে 2mL²। ওকে, তো সেটা হচ্ছে আমাদের এনার্জির ফর্মুলা। এবার এখানে যেহেতু পার্টিকেলগুলো স্পিন 3/2 বলেছে সমস্ত পার্টিকেলগুলোর, তাহলে আমরা জানি মাল্টিপ্লিসিটি যেটা হয় 2s+1, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 আসছে মাল্টিপ্লিসিটি এই পার্টিকেলগুলোর। তার মানে কি একটা স্টেটে 4টা ম্যাক্সিমাম এই পার্টিকেলগুলো থাকবে, 4টার বেশি থাকবে না, তার থেকে কম থাকতে পারে, কিন্তু 4টা ম্যাক্সিমাম থাকবে। তাহলে আমরা যদি এনার্জি লেভেলগুলো ড্র করি বা দেখি একটু 1D পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে কি হয়, E1 4E1 9E1 16E1। তো এইভাবে দেখলে যেহেতু এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে গ্রাউন্ড স্টেট অফ দ্য সিস্টেম কী হবে, গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য সিস্টেম কী হবে, তাহলে প্রথমে লোয়ার থেকে আমাদের ফিল করে যেতে হবে। তাহলে লোয়ারে ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারবে, 4টা।
তারপরে কটা থাকবে 4টা, কারণ আমাদের এখানে গ্রাউন্ড স্টেট বলেছে, তাহলে মিনিমাম কনফিগারেশন নিতে হবে, তাহলে টোটাল 8টা রয়েছে, তাহলে 4টা আবার একটা লেভেলে 4টা, এরকম করে হবে। তাহলে এই অনুযায়ী আমাদের কিন্তু যে রেজাল্টটা আসছে 4E1, কারণ এখানে E1 লেভেলে 4টা রয়েছে, তাহলে 4E1 প্লাস হচ্ছে 4E1 লেভেলে অর্থাৎ E2 লেভেলে 4টা রয়েছে, তাহলে 4 ইন্টু হচ্ছে 4E1, তাহলে কি দাঁড়াচ্ছে 10 পাই স্কোয়ার এইচ কাটা স্কোয়ার আন্ডার হচ্ছে ml স্কোয়ার। তো এটা হচ্ছে মিনিমাম কনফিগারেশন এই সিস্টেমের 8টা 3/2 স্পিন পার্টিকেলকে রাখার, এবং এটাই ডিফাইন করছে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য সিস্টেম, যার ভ্যালু এটা। চলো নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাজিমুথাল ওয়েভ ফাংশনটা হয় সেটা হয় এমন, সেটা দেওয়া রয়েছে ফাই ইকুয়াল টু a e⁻im ফাই। তো এখানে বলেছে লিমিট ফাই এর 0 to 2 পাই, আর কোশ্চেনে বলেছে এখানে যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা রয়েছে তার ভ্যালু কত হবে। তো এটা খুবই সোজা কোশ্চেন, আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সে অ্যাকর্ডিং টু নর্মালাইজেশন কন্ডিশন কি হয়, ইন্টিগ্রেশন অফ সাই স্টার সাই অফ ডিএক্স ইকুয়াল টু 1 ডাইমেনশনে হলে তাহলে এখানে ডি ফাই চলে আসবে, ফাই নিতে হবে, ওয়েভ ফাংশন ফাই নিতে হবে, আর লিমিটটা এখানে লাগু হবে 0 to 2 পাই। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু সেটা হচ্ছে 1/√2 পাই। পরে কোশ্চেনে আসা যাক, যেখানে চাওয়া হয়েছে লারমার পজিশনাল যে ফ্রিকোয়েন্সি সেটা কত হবে। দেখো আমরা লারমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা হয় সেটা হচ্ছে ω/L = E/2m। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনও আসে যে হোয়াট ইজ লারমার ফ্রিকোয়েন্সি, বা এখানে প্রবলেম থাকতে পারে যেখানে এইভাবে তুমি ফর্মুলাটা ইউজ করবে লারমার ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হয় Eb/2m। তো এখানে সব ভ্যালুগুলো বসিয়ে দাও, বাট এখানে তুমি লিনিয়ার ফ্রিকোয়েন্সি চাইলে f হবে ইকুয়াল টু ω/L/2 পাই, তো এটা করে দিও, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, বি এর ভ্যালু দেওয়া আছে, বাকি ই তো চার্জ অফ হচ্ছে ইলেকট্রন আর এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। তো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবারই আসে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ডিজেনারেসি এনার্জি লেভেলে কত হবে না, আমরা জানি n² হয় যদি আমরা স্পিনকে না ধরি, অর্থাৎ উইদাউট স্পিন ধরলে n², nth লেভেলের জন্য ডিজেনারেসি, আর যদি স্পিন ধরি তখন আসে 2n², একটা 2 মাল্টিপ্লাই হয়ে যায়। তো এইটা আমাদের দেখাতে হবে যে এখন ডিজেনারেসি অফ দ্য এনার্জি লেভেল উইথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ফর এ হাইড্রোজেন অ্যাটম। তো এটা করার জন্য আমরা স্পেসিফিক একটা n ভ্যালুতে আমরা এর ভ্যালু কি পাই, 0 থেকে শুরু করে আপ টু n-1 হয়। ধরে নাও তুমি n এর মান 3 ধরলে এল এর মান কি হয় 0, 1, 2 এরকম হতে থাকে। তার মানে আমি ধরে নিচ্ছি, বেসিক কনসিডারেশন করছি যে n একটা স্পেসিফিক ভ্যালুর জন্য অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য এল এর ভ্যালু আমরা পাই n-1 সংখ্যক টোটাল 0 থেকে শুরু করে। তো এম এল ভ্যালু কি হয়, দেখো 0-র জন্য 0 হবে, আবার 1-এর জন্য দেখলে কী হবে -1 থেকে শুরু করে 0, 1 এরকম হবে, 2 এর জন্য দেখলে -2, -1, 0, +1, +2, অর্থাৎ এমএল এর ভ্যালু হবে 12 + 1 সংখ্যক। তাহলে সেটা আমরা লিখেছি। তো ডিজেনারেসি তাহলে কী দাঁড়াচ্ছে 12 + 1 সংখ্যক, এল এর লিমিট কি না 0 to হচ্ছে n-1, কারণ এল এর ভ্যালু কী হতে পারে 0 to হচ্ছে n-1। ওকে, তো এইটা এবার আমরা এটাকে এল থেকে টার্মে ডিফাইন করছি এন এ, অর্থাৎ এল থেকে আমরা এনে নিয়ে যাচ্ছি। তাহলে এল মানে কত, এল হচ্ছে এল ভ্যালু কত হয়, দেখো এল ভ্যালু হতে পারে তোমার n-1, ঠিক আছে। এল এর কটা ভ্যালু হয় n-1 সংখ্যক। তাহলে এনে এই যে এখানে এল ছিল সেখানে আমরা এন এর টার্মে লিখতে গেলে এল এর জায়গায় করে দিচ্ছি n-1, তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। এন এর ভ্যালু 1 থেকে শুরু হবে, তখন 1 থেকে কত এন এর ভ্যালু 1 থেকে n, তাহলে আমরা পাচ্ছি এই রেজাল্টটা। আর এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে n², অর্থাৎ ডিজেনারেসি nth লেভেলের জন্য ফর হাইড্রোজেন অ্যাটম n²। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে যখন আমরা উইদাউট স্পিন বলছি, আর যখন স্পিন নিয়ে নিব তখন হবে 2n², কারণ আমরা জানি ইলেকট্রনের স্পিন ওরিয়েন্টেশন দুটো হয় আপ আর ডাউন, তার জন্য হচ্ছে কি একটা 2 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে চলে আসে। তো সেটা লক্ষ্য রাখবে কি বলছে, যদি কিছু না বলে কোশ্চেনে, যদি কিছুই না বলে স্পিন সম্বন্ধে কোনো ইনফরমেশন না থাকে তখনও কিন্তু তোমাকে অ্যান্সারে লিখতে হবে ডিজেনারেসি হচ্ছে 2n²। আর যদি বলে দেয় উইদাউট স্পিন তখন কিন্তু তুমি এই পর্যন্ত থেমে যাবে, অর্থাৎ তখন হবে n²। কোশ্চেন এটাও আসতে পারে যে দেখাও যে 2n² হচ্ছে ডিজেনারেসি হয়, আবার n²ও চাইতে পারে। কিছু না বললে কিন্তু 2n² করে দিও। নেক্সট বলেছে এই যে দুটো তোমার কাছে
অ্যালুমিনিয়াম এবং কী রয়েছে স্ক্যান্ডিয়াম রয়েছে। তো এই যে তোমার হচ্ছে অ্যাটমগুলোর ক্ষেত্রে তোমাকে বলেছি কি যে এদের স্পেকট্রোস্কোপিক নোটেশন কী হবে গ্রাউন্ড স্টেটের জন্য। তো দেখো এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, তো এখানে জেড কত 13, তো সেটা অরবিটাল সিকোয়েন্স তুমি ডিফাইন করতে পারবে ইলেকট্রনের যেটা হয়, ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয়, এগুলো তোমরা আগে থেকে জানো যে 1s 2s 2p, তাহলে এভাবে লিখে নিতে পারো 3s 3p 3d 4s 4p 4d। তো এইভাবে সিকোয়েন্স হয়ে থাকে 1 প্রথমে, তারপরে 2s, তারপরে এইভাবে আরও করে 2p 3s, তারপরে 2p 4s, এগুলো হয়। তো এইভাবে যদি আমি সাজাই, মানে এই 13টাকে যদি সাজাই, তাহলে দেখতে পাচ্ছ যেখানে আমাদের লাস্ট আসছে সেটা হচ্ছে 3p1, অর্থাৎ 3p1 মানে হচ্ছে এখানে একটা আছে, তার মানে কত হচ্ছে স্পিন ভ্যালু হচ্ছে হাফ, কারণ ইলেকট্রন। এবার বাকি পি আছে, পি মানে কি বলো, পি মানে হচ্ছে L = 1 হবে, কারণ SPDF এইভাবে দেখা হয়, L = 0 1 2 3। যদি আমি বলি এখানে ডি স্টেট আছে, তাহলে ডি স্টেট থাকা মানে কি হবে, এস এর জন্য L0, পি এর জন্য L1, তাহলে ডি এর জন্য L2, তাহলে সেই অনুযায়ী L = 1। এবার দেখো এখানে এই যে পি সেলে আমাদের ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে, 6টা। তাহলে এখানে হাফ ফিল্ড কত, 3টা, পির জন্য হাফ ফিল্ড হচ্ছে 3টা। তাহলে 3-এর থেকে কম আছে না বেশি আছে দেখতে হবে। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন আছে পি সেলে, না একটা আছে, এখন একটা আছে, তাহলে হাফ ফিল্ড থেকে কম আছে। আর আমরা জানি যখন হাফ ফিল্ড থেকে কম হয় তখন জে এর ভ্যালু হয়ে থাকে L - S, এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। হাফ ফিল্ডের থেকে কম হলে ইলেকট্রনের সংখ্যা জে সমান লেখা হবে L - S, সেটা নিতে হবে। আর যদি হাফ ফিল্ড থেকে বেশি হয় তখন নিতে হয় J = L + S। তাহলে এখানে S পাচ্ছিলাম হাফ, L = 1, তাহলে এখান থেকে আমরা J ভ্যালু পেয়ে যাচ্ছি। আর স্পেকট্রোস্কোপিক নোটেশন লেখার নিয়ম অলরেডি আগে বলেছি, 2s + 1 L of J। আর একবার দেখে নিতে পারো, একদম প্রথম কোশ্চেনে ছিল যে 2s + 1 L of J, এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি। তাহলে S ছিল তোমার কাছে, 2s + 1 পেয়ে যাবে। আর এটা Lটা কোথা থেকে আসে, স্মল l থেকে আসে, এবং এটাকে ক্যাপিটালে লিখতে হয়। যদি স্মল L = 0 আসে তাহলে ক্যাপিটাল S লিখতে হয় L এর ভ্যালু। আর যেহেতু চলে আসছে তোমার হাফ ফিল্ড না হাফ ফিল্ডের থেকে বেশি, হ্যাঁ না কম, সেখান থেকে তুমি বলছো। তাহলে আমরা স্পেকট্রোস্কোপিক নোটেশন যেটা পাচ্ছি, গ্রাউন্ড স্টেট ফর অ্যালুমিনিয়াম 2p½ তো সিমিলারলি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 21 ছিল, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন করা হয়েছে। তাহলে যেখানে শেষ হয়েছে সেটা কোনটা, এইটা, তাহলে ডিতে শেষ হয়েছে, ডি সেটটাতে শেষ হয়েছে না, তার মানে L = কত হবে SPD, তাহলে L = 2, এবং এখানে কটা রয়েছে, একটা রয়েছে, তাহলে হাফ। আবার দেখো ডি সেলে কতগুলো থাকতে পারে, ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকতে পারে। তাহলে হাফ ফিল্ড কত, 5টা, তাহলে এখানে কি রয়েছে, একটা রয়েছে, তাহলে হাফের থেকে কম রয়েছে। তার মানে যে কি ব্যবহার হবে, L - S না L + S, না অবশ্যই L - S। কেন না, কারণ হাফ ফিল্ডের থেকে কম রয়েছে। তাহলে অ্যান্সার কি আসছে, জে এর ভ্যালু 3/2। সো দ্যাট ইজ দ্য স্পেকট্রোস্কোপিক নোটেশন ফর স্ক্যান্ডিয়াম গ্রাউন্ড স্টেট এর বেলায়। কিছু না বললে গ্রাউন্ড স্টেটই চাইছে, এটা ধরে নিতে হবে। আর এখানে তোমাদের বেসিক্যালি কোশ্চেনে গ্রাউন্ড স্টেটই চাওয়া হয়, এক্সাইটেড স্টেট বললে তখন আবার এই ইলেকট্রনিক কনফিগারেশন একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে কি বলছে, কম্পিউটেশন অ্যালজেব্রা অফ XH, তারপরে যা বেরোবে তার সঙ্গে আবার x এর কম্পিউটেশন = আসবে h²/m, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর যেখানে h বলা আছে হ্যামিল্টনিয়ান। তো এই কোশ্চেনটা করতে যাওয়ার আগে ফার্স্টে তুমি বের করে নাও এই পার্টটা, অর্থাৎ x আর h এর মধ্যে কম্পিউটেশন ব্র্যাকেট। আর এইচটা কি হ্যামিল্টনিয়ান, তার মানে px²/2m প্লাস হচ্ছে vx। এবার দেখো px²/2m তো কাইনেটিক এনার্জি, আর v of x হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x of px²/2m আর x আর vx। আর আমরা জানি কোনো একটা অপারেটর বা একটা ফাংশন এবং তার হচ্ছে কি যে তুমি ধরো মনে করো x আবার হচ্ছে কি ফাংশন অফ x যদি থাকে, তাহলে কত হয়, কম্পিউটেশন অ্যালজেব্রাতে 0 হয়। তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, x অফ ফাংশন অফ x অলওয়েজ কি হয়, প্রপার্টি অনুযায়ী 0 হয় কম্পিউটেশন ব্র্যাকেটে। তাহলে এটা 0 হয়ে গেল। আর 1/2m তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাকে বাইরে বের করে নেওয়া হয়েছে, তাহলে x অফ px² রাখা হয়েছে। আবার এখানে আমরা ইউজ করতে পারি ডেরিভেটিভ প্রপার্টি। তাহলে ডেরিভেটিভ কার হবে, px², তাহলে কি আসছে 2px, আর এখানে পড়ে রইল xpx। xpx এর কম্পিউটেশন ব্র্যাকেট কত হয়, i²। তো বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা দাঁড়ালো কার ভ্যালু, x আর h এর কম্পিউটেশন ব্র্যাকেট। এবার এইটা যে বেরিয়েছে এর সঙ্গে আমাদেরকে আর একবার কম্পিউটেশন ব্র্যাকেট করতে হবে x এর সঙ্গে। তাহলে এটা আমরা বসিয়ে দিয়েছি i²/m, এটাকে আমরা বাইরে বের করে নিয়েছি। তাহলে পড়ে রইল px আর হচ্ছে x। দেখো xpx এর কম্পিউটেশন ব্র্যাকেট কত হয়, i²।
তাহলে পিএক্স এক্সের কম্বিনেশন ব্র্যাকেট কত হবে মাইনাস আই এইচ কাট, তাহলে বসিয়ে দিলে কি আসছে এইচ কাট স্কোয়ার বাই এম, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা যেটা চাইছিল সেটা কিন্তু আমাদের চলে আসছে। তো এইভাবে তুমি খুব সহজে এই কোশ্চেনটা করতে পারো। এখানে আমরা কোনো একটা হচ্ছে কি এক্স আর হচ্ছে ফাংশন অফ এক্সের কম্বিনেশন ব্র্যাকেট 0 এই কনসেপ্টটা লাগিয়েছি, আর হচ্ছে গিয়ে ডেরিভেটিভ প্রপার্টি লাগিয়েছি। তো এটাতে খুব সহজভাবে তুমি এই প্রমাণটা করতে পারছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলেছে যে এখানে দুটো কোশ্চেন রয়েছে 1+1 মার্ক করে, যে তোমাকে দেখাতে হবে যে পাউলি স্পিন ম্যাট্রিসেস যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের দ্বারা তোমাকে দেখাতে হবে অ্যান্টি কমিউটিভ নেচার। দেখো অ্যান্টি কমিউট মানে কি, অ্যান্টি কমিউট মানে হচ্ছে তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা হয় এ কমা বি, এবং অ্যান্টি কমিউট মানে হচ্ছে এ বি প্লাস বি এ ইকুয়াল টু 0 হবে। কমিট করা মানে কি বোঝায় এ বি মাইনাস বি এ ইকুয়াল টু 0, বাট অ্যান্টি কমিট মানে বোঝায় এ বি প্লাস বি এ ইকুয়াল টু 0। অ্যান্টি কমিউটের ব্র্যাকেটের এক্সপানশনের ফর্মটাই হচ্ছে এটা এ বি প্লাস বি এ, কিন্তু অ্যান্টি কমিট করেছে মানে তার রেজাল্টটা কত হবে না 0 হবে, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তাই আমরা শুরু করেছি সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে দেখো সিগমা এক্সের ভ্যালু কত হয় ম্যাট্রিক্স ফর্মে 0 1 1 0, সিগমা আই কত হয় 0 মাইনাস আই আই 0, এগুলোই তো পাউলি স্পিন ম্যাট্রিসেস। তো এইভাবে আমরা সিগমা এক্স সিগমা ওয়াই, আবার এখানে সিগমা ওয়াই সিগমা এক্স বসেছি, এবং জাস্ট ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন গুণ করে দেখলাম যে কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন করে যে এটা 0 চলে আসছে। তার মানে যে পাউলি স্পিন ম্যাট্রিসেসগুলো অ্যান্টি কমিউট নেচারের হয়ে থাকে। তো ফার্স্ট কোশ্চেনটা প্রুফ হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে বলেছে তুমি দেখাও এটা সমান আসবে 2i সিগমা জেড সিগমা এক্স সিগমা ওয়াই এর ভ্যালু। তো এটা আমরা কি জানি থার্ড ব্র্যাকেট মানে কমিউটেটর ব্র্যাকেট, আর এখানে লিখেও দিয়েছে দেখো কমিউটেশন অ্যালজেব্রা। তাহলে কমিউটেটর ব্র্যাকেটের এক্সপানশন রুল কি রয়েছে এ বি মাইনাস হচ্ছে বি এ, তাহলে এটা লিখে ফেলেছি। আর সিগমা এক্স সিগমা এর ভ্যালু কত হয় আই সিগমা জেড, আর সিগমা ওয়াই সিগমা এক্সের ভ্যালু কত হয় সিমিলারলি মাইনাস আই সিগমা জেড। তাহলে এইভাবে আমরা দেখলে কি আসছে 2i সিগমা জেড। তাহলে সেকেন্ড পার্টটাও আমাদের খুব সহজে সলভ হয়ে গেল। এইভাবে তুমি মনে রেখে দিতে পারো সিগমা এক্স সিগমা এর ভ্যালু কত হয় আই সিগমা জেড। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের হচ্ছে গিয়ে বেসিক এনার্জির যে ফর্মুলা রয়েছে E ইকুয়াল টু এইচ নিউ, সেখান থেকে আমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি। এখানে চেয়েছে যেটা সেটা হচ্ছে কি যে ক্যালকুলেট দ্য সেপারেশন of d1 and d2 lines taking the wavelength of line before the spin orbit splitting এত ন্যানোমিটার। অর্থাৎ এখানে দেখো তোমার ল্যামডার ভ্যালু দিয়ে দিয়েছে, আর কি করেছে আর তোমার এনার্জির ডিফারেন্সটা দিয়ে দিয়েছে। দেখো এনার্জি ডিফারেন্স দেওয়া আছে, তাহলে কার মান চাইছে ডেল্টা ল্যামডার ভ্যালু চাইছে। তো ডেল্টা ল্যামডা পেতে গেলে আগে তুমি একটা কাজ করো, ই সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা লিখতে পারো। তো একে ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েট করার পরে এখানে ম্যাগনিটিউড নিয়ে নাও, তাহলে ডেল্টা ল্যামডা কত আসছে ল্যামডা স্কোয়ার বাই এইচ সি আর হচ্ছে ডেল্টা ই। তো এবার মানগুলো বসিয়ে দিলে যেগুলো দেওয়া রয়েছে, আর এইচ সির মান আমরা জানি 1240 ইলেকট্রন ভোল্ট, তাহলে বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি নিয়ার অ্যাবাউট যে ডেল্টা ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থের যে সেপারেশন দুটো লাইনের জন্য সেটা কত 0.60 ন্যানোমিটার, নিয়ারলি ইকুয়াল। একদম বেসিক কোশ্চেন, জাস্ট ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা থেকে ডিফারেন্সিয়েট করলেই চলে আসছে। আচ্ছা এটা দেখো, এটা অ্যাটমিকের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে কি বা টার্ম, যেটা হচ্ছে কি বা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, স্টার্ন-গার্লেক এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে অনেক কোশ্চেন আছে, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে কেন হচ্ছে আমরা ইউজ করে থাকি এই বিম অফ নিউট্রাল অ্যাটম ইউজ করি, কেন আয়নস আমরা ইউজ করি না। আবার এটাও দিতে পারে কেন ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড আমরা ইউজ করি, কেন হোমোজিনিয়াস ইউজ করি না। তো যাই হোক, তো এটা যখন আমাদের এখন কোশ্চেন আছে সেটা আমরা দেখছি, আর তোমরা এটাও দেখে নিও যে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড কেন ইউজ করা হয় স্টার্ন-গার্লেক এক্সপেরিমেন্টে, এবং এখান থেকে নিউমেরিক্যালও আসতে পারে স্টার্ন-গার্লেক এক্সপেরিমেন্টে। এখন যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা যদি ব্যাখ্যা করি যে নিউট্রাল অ্যাটমস আমাদের যে স্টার্ন-গার্লেক এক্সপেরিমেন্টে ইউজ করা হয়, তার কারণ হচ্ছে এখানে মূলত হচ্ছে কি লরেন্স ফোর্স যেটা, তো সেই লরেন্স ফোর্সের যে ক্যালকুলেশনে সেখানে বা লরেন্স ফোর্সের জায়গায় ডিফ্লেকশন আনে না। যদি আমরা আয়ন নিতাম তাহলে ডিফ্লেকশন আনতো। দেখো এটা লেখা হয়েছে চার্জ আয়ন আর ডিফ্লেক্টেড বাই দ্য লরেন্স ফোর্স হুইচ প্রিভেন্টস দ্য অবজারভেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট স্প্লিটিং। তার জন্য আমরা নিউট্রাল অ্যাটম কী করি না ইউজ করে থাকি আয়নের জায়গায়, যাতে কোনো ডিফ্লেকশন বা হচ্ছে কোনো রকমভাবে কোনো চেঞ্জ না আনে কোথায় না লরেন্স ফোর্সে।
নেক্সট কমিউটেটর ব্র্যাকেট অফ এলজেড আর স্কোয়ার চেয়েছে, এটা খুবই ভালো কোশ্চেন একটা। তো এটাকে আমরা এইভাবে করলে হয়তো খুব সহজেই হয়ে যাবে। দেখো এলজেড রয়েছে আর আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এ কমা বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি এ কমা বি প্লাস লিখতে পারি, এ কমা সি প্লাস লিখতে পারি, এ কমা ডি, তাহলে লিখে ফেলেছি। এবার বাকি এখানে ডেরিভেটিভ প্রপার্টি লাগানো হয়েছে, তাহলে এক্স স্কোয়ারেরই ডেরিভেটিভ হবে তাহলে 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y, জেড স্কোয়ার হবে 2z, বাকি কী পড়ে রইল এলজেড এক্স, আর এখানে হচ্ছে এলজেড ওয়াই, এখানে হচ্ছে এলজেড জেড। দেখো এবার এখানে এলজেড জেড রয়েছে তার মানে 0, আর এলজেড এক্স তাহলে তুমি দেখো এলজেড এক্স মানে সাইক্লিক রয়েছে, তাহলে কি হবে আই এইচ কাট ওয়াই, আর এর ভ্যালু কী হবে দেখো জেটের পরে ওয়াই রয়েছে তার মানে অ্যান্টি সাইক্লিক রয়েছে তার মানে মাইনাস হবে এখানে, তার জন্য কি এসছে টোটাল 0 চলে এসছে। চলো নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন দেওয়া রয়েছে, এভারেজ এনার্জি চাওয়া হয়েছে। তো প্রথমত দেখতে হবে এই সমস্ত কোশ্চেনে যখন এভারেজ এনার্জি বা এভারেজ মোমেন্টাম যাই চাক না কেন, তো এই কোশ্চেনে প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েভ ফাংশনটা নর্মালাইজড আছে কিনা দেখতে হবে, যদি নর্মালাইজড না থাকে তাহলে নর্মালাইজড করতে হবে। তো এইটা দেখো এই ওয়েভ ফাংশন যদি তাকিয়ে দেখো এখানে কত আছে, এখানে ফ্র্যাকশন রয়েছে এই করসপন্ডিং স্টেটটার জন্য 2/√10 এর মড স্কোয়ার মানে হচ্ছে 4/10, এখানে রয়েছে 1/10, এখানে রয়েছে 2/10, এখানে হচ্ছে 3/10, তাহলে যোগ করলে কিন্তু আমাদের কি চলে আসছে ওয়েভ ফাংশনটা কিন্তু নর্মালাইজড আসছে, তার মানে 1 আসছে, তাহলে এই ওয়েভ ফাংশনটা কিন্তু নর্মালাইজড, এটা নর্মালাইজড। যখন নর্মালাইজড তখন আমরা জানি এভারেজ ভ্যালু কি হয়, এনার্জি সামেশন ওভার অফ আই পিআই ইআই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্টেটের প্রবাবিলিটি এবং তার সঙ্গে ওই স্টেটের করসপন্ডিং এনার্জি। আর হাইড্রোজেন অ্যাটমের এনার্জি হয়ে থাকে -13.6 বাই হচ্ছে n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এবার আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশন হয়ে থাকে সাই অফ NLM, তো এখান থেকে তোমাকে চয়েস করতে হবে n এর ভ্যালুগুলো কত, তাহলে এইটার জন্য n = 1, এটার জন্য n = 2, এটার জন্য হচ্ছে n = কত না 2, আর এটার জন্য n = হচ্ছে 2, অর্থাৎ ম্যাক্সিমামই হচ্ছে 2 লাস্ট তিনটা, বাট এটার ক্ষেত্রে শুধু n = 1, ঠিক আছে। তার জন্য আমরা এখানে যদি এবার ক্যালকুলেশন করি তাহলে দেখো এই সাই 100 স্টেট মানে যেটা আছে এইটার জন্য ইন্ডিভিজুয়ালি যেমন হয় না সুপারপজিশন স্টেট CI = C1 psi1 প্লাস হচ্ছে C2 psi2, তাহলে এই করসপন্ডিং আমাদের যেটা প্রবাবিলিটি হয় C1 এর মড স্কোয়ার হয়। ওকে, তো সিমিলারলি এখানে কত হচ্ছে তাহলে 2/√10 এর মড স্কোয়ার তার মানে 4/10, আর এখানে n এর ভ্যালু কত 1, সো -13.6/1, তো তার জন্য এইটা নেওয়া হয়েছে। এবার পরেরটা যদি দেখো তাহলে পরেরটার প্রবাবিলিটি কত 1/√10 এর মড স্কোয়ার তার মানে 1/10, আর এর সঙ্গে -13.6/n স্কোয়ার, কারণ এখানে n কত n2 তাহলে 4, এইভাবে প্রত্যেকটা করা হয়েছে, বাকিগুলোতেও কিন্তু 2 রয়েছে n এর ভ্যালু, তার জন্য এখানে এনার্জি ভ্যালুগুলো একই রয়েছে বাট প্রবাবিলিটিগুলো ডিফারেন্ট রয়েছে। যেমন তুমি এটা দেখলে প্রবাবিলিটি কত √3/10, তাহলে তার মড স্কোয়ার মানে 3/10, তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা দাঁড়াচ্ছে -7.48 ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে এভারেজ এনার্জি ফর হচ্ছে কি এই সিস্টেমের জন্য। ওকে, যখন হাইড্রোজেন অ্যাটমটার যখন ওয়েভ ফাংশন এমন তখন হচ্ছে এভারেজ এনার্জি ভ্যালু এত। তো নেক্সট হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পসিবল ভ্যালুজ অফ ml চাওয়া হয়েছে, যেখানে n ভ্যালু দেওয়া আছে 2, এটা খুবই সোজা কোশ্চেন, n এর ভ্যালু 2 দেওয়া রয়েছে। তো n এর ভ্যালু 2 থাকলে আমরা একটু আগেই বলেছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যা থাকবে l এর ভ্যালু হবে 0 থেকে শুরু করে n-1 সংখ্যক, তাহলে এখানে কি হবে 0 আর হচ্ছে 1। এবার 0-র জন্য ml এর ভ্যালু কি আসবে 0 আসবে, আর এই 1 এর জন্য কি আসবে -1, 0 আর হচ্ছে +1, তাহলে ml এর ভ্যালু কি হবে -1, 0 আর হচ্ছে +1, অর্থাৎ স্পেসিফিক যখন n = 2 তখন হচ্ছে l এর ভ্যালু 0, 1 আর ml এর ভ্যালু হচ্ছে -1, 0 আর হচ্ছে +1, কারণ ml এর ভ্যালু হয়ে থাকে -l থেকে শুরু করে -l2 হচ্ছে +l, এটা হয়ে থাকে। ওকে, এবং l ভ্যালু ইন্টিজার হয়, ঠিক আছে। তো এবং ইনক্লুডিং 0 মানে -l থেকে +l, ধরে নাও তুমি n এর ভ্যালু এখানে থাকতো 3 থাকতো, তাহলে l এর ভ্যালু কি হতো 0, 1, 2 হতো, তাহলে ml এর ভ্যালু কি হতো না -2, -1, 0, +1, +2 হতো।
চলো পরের কোশ্চেন খুবই সোজা, যে এক্স পি এক্স এর ভ্যালু হচ্ছে আইএইচ কার্ড হয়, তাহলে বলছে যে এক্স আর এল ওয়াই এর মধ্যে কম্বিনেশন ব্র্যাকেট কত হবে। তাহলে এক্স অফ এল ওয়াই, দেখো এল ওয়াই যেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের ওয়াই কম্পোনেন্ট, সেটাকে আমরা লিখতে পারি জেড পি এক্স মাইনাস হচ্ছে এক্স পি জেড। তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি। আবার এখানে আমরা ভেঙে নিচ্ছি এ কমা বিসি, যেটার হচ্ছে প্রপার্টি এটা হয়ে থাকে কম্পিউটার অ্যালজেব্রা, তো সেটাকে ভেঙে নেওয়া হয়েছে। বাকি এটাকেও সিমিলারলি এ কমা বিসিকে ভেঙে নেওয়া হয়েছে। আর এক্স এক্সের মধ্যে জিরো কম্বিনেশন ব্র্যাকেট, এক্স পি জেড তো আমরা সাইমেন্টাসলি মেজারমেন্ট করতে পারি, তার মানে কমিট করে যায়, তাহলে এক্স পি জেডও জিরো। আর এটা আমাদের সাইমেন্টাসলি মেজারমেন্ট করা যায় না, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী এক্স পি এক্স এর ভ্যালু কত হয় আইএইচ কার্ড, তো সেটা রাখা হচ্ছে। বাকি এটা তো এক্স আর জেড দুটো আলাদা ফাংশন, তো এখানে এক্স এর মান এক্স অপারেটর ভ্যালু কত হয় এক্স হয়, জেডের অপারেটর ভ্যালু জেড হয়, তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে, অনলি পড়ে থাকছে এই টার্মটা, যেটা দাঁড়াচ্ছে আইএইচ কার্ড হচ্ছে জেড ক্যাপ, তো এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড। তো এখানে কি বলা হয়েছে যে তোমাকে দেখাতে হবে ফাই অফ এল জেডের ভ্যালু কত হয় আইএইচ কার্ড, যেখানে হচ্ছে কি যে এল জেডটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট, আর ওর ভ্যালু কত হয়ে থাকে স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে অল আর নোন, অ্যাকচুয়ালি এটা মনে রাখতেই হবে। এল জেডের ভ্যালু কত হয় অপারেটর ফর্মে হচ্ছে মাইনাস আইএইচ কার্ড ডেল ডেল ফাই, তো দিস ইজ অ্যাকচুয়ালি এল জেড অপারেটর। ওকে, সো এটাকে বসে দাও। আর এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটা ওয়েভ ফাংশন নিয়ে নিয়েছি, কম্পিটিশন অ্যালজেব্রা করে গেছি। আর কম্পিটিশন অ্যালজেব্রাতে কী হয় এ বি মাইনাস হচ্ছে বি এ, তো সাই রয়েছে, একে সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে কি অনলি আইএইচ কাট সাই। এবার সাইটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে কম্পিটিশন অ্যালজেব্রা থেকে আমরা পাই কম্পিটিশন ব্র্যাকেট অফ ফাই অফ এল জেড দ্যাট ইজ ইকুয়াল টু আইএইচ কাট। তো এখানে আমরা প্রমাণটা খুব সহজে অপারেটরটাকে মনে রাখলে করে নিতে পারছি। নেক্সট কোশ্চেনে দেখো, এটা খুবই ভালো একটা কোশ্চেন, যেখানে বলা হয়েছে আনসার্টেনটি প্রোডাক্ট অফ ডেল ফাই অ্যান্ড ডেল অফ এল জেড কী হবে, হ্যাঁ, তো সেটা চাওয়া হয়েছে। অ্যান্ড অবটেন দ্য ভ্যালু অফ আনসার্টেনটি প্রোডাক্ট অফ ডেল ফাই অ্যান্ড হচ্ছে ডেল জেড। তো ডেল ফাইটা কি, দেখো ফাই হচ্ছে অ্যাকচুয়ালি পোলার অ্যাঙ্গেল বলেছে, আর এই এল জেড তো বুঝতেই পারছো জেড কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়েছি, তো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের একটা কম্পিটিশন অ্যালজেব্রা দিয়ে একটা ফর্ম রয়েছে, যেটা হচ্ছে দুটো অপারেটরের প্রোডাক্ট আনসার্টেনটির প্রোডাক্ট ডেল্টা এ ডেল্টা বি গ্রেটার দেন ইকুয়াল টু কত হয় হাফ অফ এ কমা বি, অর্থাৎ এ আর বি এর কম্পিটিশন ব্র্যাকেট, তার হচ্ছে এভারেজ, তার মড ভ্যালু। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের। তো এখানে সেটা বসে দাও, আর এখানে ফাই এর জায়গায় ফাই ইউজ হবে, আর বি এর জায়গায় ব্যবহার করো এল জেড, কারণ কোশ্চেনে তাই দিয়েছে। তাহলে এক্ষুনি আমরা করলাম যে ফাই আর এল জেটের মধ্যে কম্পিটিশন ব্র্যাকেট কত হয় আইএইচ কাট, এই যে আমরা করেছি এক্ষুনি। তো সেটা বসিয়ে দিলে তাহলে কী হচ্ছে তার মড ভ্যালু, তাহলে কী দাঁড়াচ্ছে অনলি এইচ কাট বাই 2, অর্থাৎ আনসার্টেনটি প্রোডাক্ট অফ ফাই আর হচ্ছে এল জেড গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই 2। তার মানে এটাও তো তোমরা জানো নিশ্চয়ই, এটাও হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মেনে চলছে। যেমন পজিশন মোমেন্টাম হয়, এনার্জি টাইম হয়, সেরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তো এটা সেটাই। বাট এটা করার জন্য এই যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের এই যে ফর্মটা রয়েছে কম্পিটিশন অ্যালজেব্রা দিয়ে, এটা তোমাকে মনে রাখতে হবে, এই কোশ্চেন এইভাবেই সলভ হবে। চলো পরে কোশ্চেন একদম পাউলি স্পিন ম্যাট্রিসেস থেকে একটা আইডেন্টিটিকে এখানে প্রুভ করতে দেওয়া হয়েছে, যেটা খুবই সোজা, ভেক্টরের অ্যাপ্লিকেশন দেখলেই হবে। সিগমা ডট এ, দেখো সিগমা কী হয়, সিগমা এক্স আই ক্যাপ সিগমা ওয়াই জে ক্যাপ প্লাস সিগমা জেড কে ক্যাপ, আর সেরকম এ ভেক্টর হয়ে থাকে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, আর বিও সেরকম বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে বি জেড কে ক্যাপ। এবার সিগমা ডট এ করলে কী আসবে, তাহলে ডট প্রোডাক্টে আই ডট আই ইকুয়াল টু 1, আই ডট জে ইকুয়াল টু 0, তো বা বাকিগুলো 0 হবে, তো জে ডট জে কত হবে 1 হবে, মানে যখন নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট হবে তখনই কেবলমাত্র 1 আসবে। তো সেগুলোকে আমরা এখানে লাগিয়েছি, তো এই মানটাকে বসিয়ে দেওয়া হয়েছে। দেন আমরা যদি পাউলি স্পিন ম্যাট্রিক্সের প্রপার্টি পড়ি, তখন দেখবো সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার সিগমা জেড স্কোয়ারের ভ্যালু কত হয় 1 হয়, তো সেগুলোকে লাগানো হয়েছে। তো একে সিম্পলিফাই করে যাওয়ার পরে আমরা যে রাইট হ্যান্ড সাইডে যেটা চাইছি সেটা কিন্তু আমাদের চলে এসছে। একবার ক্যালকুলেশনটা দেখে নিও, পুরোটাই করা রয়েছে, আশা করি সবাই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন একটু লেন্দি এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা জিমান ইফেক্ট থেকে দেওয়া রয়েছে, এবং এখানে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে ফিল্ডের নেচারটা কী দিয়েছে। দেখো ফিল্ডের নেচার এখানে দেওয়া আছে উইক ম্যাগনেটিক ফিল্ড, তো এটা মনে রাখবে যখন নর্মাল জিমান ইফেক্ট হয় তখন ফিল্ড স্ট্রং হোক উইক হোক নট ইম্পর্ট্যান্ট, সেখানে তোমাকে দেখতে হয় সিংলেট টু সিংলেট ট্রানজিশন হচ্ছে কিনা। তো এখানে তুমি একটা পরিষ্কার লক্ষ্য করো, দেখো এখানে 2 থেকে হচ্ছে কি ট্রানজিশন 2তে হচ্ছে,
আবার 2 থেকে আরেকটা কী হবে, আবার সেই 2তে হচ্ছে। তার মানে সিঙ্গলেট টু ট্রানজিশন হচ্ছে না, তার মানে অবশ্যই এটা নর্মাল জিমান ইফেক্ট নয়। আবার এখানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, তার মানে পড়ে রইল অ্যানামোলাস জিমান ইফেক্ট। ওকে, নর্মাল জিমান ইফেক্ট হতে গেলে কি হয়, যে ফিল্ড স্ট্রং উইক সেটা আমরা দেখবো না, আমরা শুধু দেখার চেষ্টা করব সিঙ্গলেট টু সিঙ্গলেট ট্রানজিশন হচ্ছে কিনা। তাহলে এখানে সিঙ্গলেট টু সিঙ্গলেট ট্রানজিশন হচ্ছে না এবং এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে আর একটা যে জিমান ইফেক্ট রয়েছে অর্থাৎ অ্যানামোলাস জিমান ইফেক্ট, যেখানে আমরা স্পিন অরবিট কাপলিংকে নিয়ে আসি অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেশন করি, অর্থাৎ স্পিন ইন্ট্রোডিউস হয় ইলেকট্রনের, তো সেটা আমাদের এখানে লাগাতে হবে। এখানে কিন্তু কোথাও কোশ্চেনে বলা নেই যে অ্যানামোলাস জিমান ইফেক্ট এখানে ঘটছে। দেখো তুমি পড়ছো নর্মাল অ্যানামোলাস আর হচ্ছে স্টার্ক ইফেক্ট। ওকে, তো সেই যে তুমি দেখছো, তো সেখানে স্টার্ক ইফেক্ট কখন হয়, যখন ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে হয় অ্যানামোলাস হবে অর্থাৎ নর্মাল হবে, কিন্তু নর্মাল হতে গেলে সিঙ্গলেট টু সিঙ্গলেট হতে হয়, তাহলে এখানে মাল্টিপ্লেট টু মাল্টিপ্লেট হয়েছে, তাই না? তার মানে অ্যানামোলাস জিমান ইফেক্ট হবে। এবার অ্যানামোলাস জিমান ইফেক্টের ক্ষেত্রে সিলেকশন রুল হয়ে থাকে ডেল্টা এমজের ভ্যালু অর্থাৎ দুটো লেভেলের মধ্যে যে এমজের যে ডিফারেন্স সেটা হয়ে থাকে 0 অথবা +-1। কিন্তু মাথায় রাখতে হবে 0 to 0 ট্রানজিশন হবে না যখন ডেল্টা জে ইকুয়াল টু স্পেসিফিক 0 হবে। এটা একটা স্পেসিফিক কন্ডিশন এখানে রয়েছে, যেটা এটা বাদ দিয়ে বাকি সবগুলো হবে। ওকে, তো এবার তুমি একটা কাজ করো যে তুমি 2p 3/2 থেকে তুমি নিয়ে যাচ্ছ 2s হাফে, এটা একটা কেস। আরেকটা হচ্ছে 2p হাফ থেকে তুমি নিয়ে যাচ্ছ 2s হাফে। তো যখন তুমি হচ্ছে কি ফিল্ড দিচ্ছিলে না, তখন তুমি পাচ্ছিলে D1 D2 লাইন, বাট এখন যখন তুমি ফিল্ড দিবে, এখানে দেখো এখানে তোমার হচ্ছে যে ভ্যালু কত 3/2, তাহলে এমজের ভ্যালু কী হবে 3/2 হাফ, তারপরে -হাফ -3/2। কেন না, যে ভ্যালু যা হয় এমজের ভ্যালু হয় -j থেকে শুরু করে +j, তাহলে এগুলো আমরা লিখে ফেললাম কার বেলা 2p 3/2 এর বেলায়। তাহলে 2p হাফের জন্য সেরকম এমজের ভ্যালু লিখে ফেলবো, কারণ এখানে জের ভ্যালু কত হাফ, তাহলে এমজে কত হবে হাফ -হাফ। তো সিমিলারলি এখানে কত হবে হাফ জে ভ্যালু, তাহলে এখানে কত হাফ -হাফ। তাহলে ট্রানজিশন কোথায় কোথায় হবে, 2p 3/2 থেকে 2s হাফে হবে, 2p হাফ থেকে 2s হাফে হবে। নিশ্চয়ই এই দুটোর মধ্যে হবে না, এটা তো একই লেভেলই ছিল। ওকে, একই লেভেলই স্প্লিটিং করেছে, ক্লিয়ার? তাহলে হয় এটা থেকে দেখো হবে কোনটা 2p 3/2 থেকে 2s হাফ, আর হচ্ছে 2p হাফ থেকে 2s হাফ। তো এখানে জাস্ট ডিফারেন্স করো, এই যে তুমি ট্রানজিশনগুলো দেখছো জাস্ট কী করবে, এই সিলেকশন রুলটা লাগাও এবং সেখানে লাগিয়ে দেখো D1 এর জন্য, অর্থাৎ যেটা হচ্ছে তোমার 2p হাফ থেকে 2s হাফ, তখন আমরা D1 লাইনটা যেটা পাচ্ছিলাম যখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছিল না, তখন আমরা পাচ্ছিলাম একটা লাইন। যখন দেওয়া হলো তখন এই D1 লাইনটা কিন্তু আমাদের অ্যালাউড ট্রানজিশন নিয়ে আসছে 4টা, আর সিমিলারলি D2 লাইনটা নিয়ে আসছে কিন্তু 6টা। তাহলে টোটাল ট্রানজিশন হবে 4 প্লাস হচ্ছে 6 অর্থাৎ 10। এখানে অ্যান্সার হবে 10 ট্রানজিশন আমরা এখানে পাবো। কি বলেছে, এস্টিমেট দ্য টোটাল নাম্বার অফ অ্যালাউড ট্রানজিশন, না D1 এর জন্য 4, D2 লাইনের জন্য হচ্ছে 6। তো এইটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, একবার দেখে নিও। নেক্সট একটা প্রবলেম দেওয়া আছে পরের কোশ্চেনে, যে জিমান কম্পোনেন্ট এত স্পেকট্রাল লাইন্স আর এত ন্যানোমিটার অ্যাপার্ট হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ এত টেসলা, ফাইন্ড দ্য রেশিও অফ E/m। দেখো এটা খুবই আছে, ইলেকট্রনের যে চার্জ আর হচ্ছে মাসের রেশিও জিমান ইফেক্ট থেকে বের করতে আসে। দুটো জিমান ইফেক্টে অর্থাৎ নর্মাল হোক আর অ্যানামোলাস জিমান ইফেক্ট হোক, জিমান শিফটের ভ্যালু কিন্তু কি হয় Eb/4πm। এটা খুবই ইম্পর্ট্যান্ট রেজাল্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখান থেকে এই কোশ্চেনটা খুব সহজে হয়ে যাবে, কারণ দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ E/m রয়েছে, তো ডেল্টা নিউ ইকুয়াল টু হচ্ছে Eb/4πm। বাট এখানে কোশ্চেনে গিভিন আছে ডেল্টা ল্যামডা, নট ডেল্টা নিউ। তার জন্য আমরা এই যে নিউ সমান হয় c/λ, এটাকে একটু আমরা ডিফারেন্সিয়েট করে নিতে পারি। আর এখানে ম্যাগনিটিউড নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি ডেল নিউ এর ম্যাগনিটিউড ইকুয়াল টু হচ্ছে c/λ² ডেল্টা ল্যামডা। তো এবার আমরা এই ডেল্টা নিউ এর জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের কিন্তু এখন ডেল্টা নিউ না হয়ে ডেল্টা ল্যামডার ফর্মে E আর m এর রেশিও চলে এসছে। তাহলে E/m কত হচ্ছে না, এইটা 4πc ডেল্টা ল্যামডা বাই হচ্ছে b/λ²। তো সব ভ্যালু বসিয়ে দিলে E/m অর্থাৎ ইলেকট্রনের চার্জ বাই হচ্ছে কি মাস কত আসছে 1.75 10⁻11 কুলম পার কেজি। খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম, এবং এটা করার জন্য জিমান শিফট থেকে শুরু করবে আর একটু খালি নিউ সমান c/λ এটাকে লাগিয়ে দিয়ে ডেল্টা ল্যামডা করে ফেলবে। কোশ্চেনে দেখবে কোনটা চাইছে, মানে কোনটা দেওয়া আছে, ডেল্টা ল্যামডা দেওয়া আছে না ডেল্টা নিউ দেওয়া আছে। যদি ডেল্টা নিউ দেওয়া থাকতো তাহলে এটা দিয়েই হয়ে যেত, তো E/m চাইতে পারে। নেক্সট
কিছু এলিমেন্ট দিয়েছে, যেমন এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এদের মধ্যে বলেছে এক্সিবিট অনলি নর্মাল জিমান ইফেক্ট অ্যান্ড হোয়াই। তো এদের মধ্যে কোনটা নর্মাল জিমান ইফেক্ট দেখাবে এবং যদি দেখায় তাহলে কেন সেটা বলতে হবে। দেখো, নর্মাল জিমান ইফেক্ট অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। নর্মাল জিমান ইফেক্টে ইলেকট্রনের শুধুমাত্র অরবিটাল মোশনকে কনসিডার করা হয়েছিল, স্পিন মোশনকে কনসিডার করা হয় না। তার মানে আমরা বলতে পারি এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে নর্মাল জিমান ইফেক্ট অকার্স অনলি when the টোটাল স্পিন ইজ জিরো। কেন না, নর্মাল জিমান ইফেক্টে শুধুমাত্র ইলেকট্রনের অরবিটাল মোশনকে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ কোনো স্পিন মোশন ছিল বলে ধরাই হয়নি। তাহলে টোটাল স্পিন কত হবে? জিরো হবে। অর্থাৎ যে এলিমেন্টগুলোর টোটাল স্পিন জিরো হবে তারা হচ্ছে নর্মাল জিমান ইফেক্ট দেখাবে, আর যাদের স্পিন জিরো হবে না, জিরো বাদে অন্য কিছু হবে, তারা নর্মাল জিমান ইফেক্ট দেখাবে না, তারা দেখাবে অ্যানামোলাস জিমান ইফেক্ট। কেন না, দেখো তারা দেখাবে এই কারণেই, অ্যানামোলাস জিমান ইফেক্টে কিন্তু স্পিন মোশনটাকে নেওয়া হয়েছে ইলেকট্রনের এবং সেটাতে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেশন এসছে বা কোয়ান্টাম মেকানিক্যাল কনসিডারেশন রয়েছে। তাহলে স্পিন জিরো মানেই হচ্ছে নর্মাল জিমান ইফেক্ট সেই এলিমেন্টটা দেখাবে। তাহলে আমরা যদি হাইড্রোজেন দেখি তাহলে সেখানে একটা ইলেকট্রন, তাহলে স্পিন ভ্যালু কত? হাফ। তার মানে স্পিন জিরো হচ্ছে না, তার মানে এ তোমার হচ্ছে নর্মাল জিমান ইফেক্ট দেখাবে না। হিলিয়াম দেখলে দুটো স্পিন, দুটো ইলেকট্রন, তাহলে এস কত? না এস হচ্ছে, এস স্টেটে কী থাকবে বলো না, টোটাল স্পিন হয়ে যাবে কি 1s2। ইলেকট্রন কনফিগারেশন করলে কি আসবে? দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে 1s2। তাহলে এস ছেলে আপ আর ডাউন থাকবে, তাহলে টোটাল স্পিন কত হবে? জিরো। অর্থাৎ হিলিয়াম কিন্তু নর্মাল জিমান ইফেক্ট দেখাবে, কারণ টোটাল স্পিন ওর জিরো চলে আসছে। সিমিলারলি যখন তুমি লিথিয়াম দেখবে তখন 3 রয়েছে, 3টা তার ইলেকট্রন রয়েছে, তাহলে 1s2, তারপর হচ্ছে কী হবে? 1s2, এই যে তোমার অরবিটাল সিকোয়েন্স ইলেকট্রনিক কনফিগারেশন ছিল এইটা, দেখে নাও একবার, এই যে 1s2s, তাহলে এখানে হবে 1s2 2s1, এইটা হবে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন কার? লিথিয়ামের। তার মানে দেখো এস সেল তো আপ ডাউনে দুটো মিলে জিরো করে দিবে, কিন্তু 2s সেলটাতে একটা থেকে যাবে, তার মানে স্পিন কিন্তু জিরো এখানে হবে না। কার বেলা? না স্পিন কার বেলা জিরো হচ্ছে না? যে তোমার লিথিয়ামের বেলা। তার মানে টোটাল স্পিন জিরো নয়, তাহলে এটা নর্মাল জিমান ইফেক্ট দেখাবে না। আবার ম্যাগনেসিয়ামে যখন যাবে তখন দেখো এস ভ্যালু জিরো হয়ে যাবে। কেন না, দেখো ম্যাগনেসিয়ামের 12 ইলেকট্রন রয়েছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করলে কিন্তু সবগুলো পেয়ার ফরমেশনে হয়ে যাচ্ছে। ওকে, তো মনে রাখবে ইভেন নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে এলিমেন্টে তাহলে সেটা নর্মাল জিমান ইফেক্ট দেখাবে, কারণ তোদের করসপন্ডিং স্পিন, টোটাল স্পিন জিরো আসবে। তো এটাই বলা হয়েছে। তাহলে এখানে কোনটা কোনটা নর্মাল জিমান ইফেক্ট ঘটাবে বা দেখাবে? হিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, তো হেন্স দে হ্যাভ জিরো রেজাল্টেন্ট ইলেকট্রন স্পিন, অর্থাৎ এস ইকুয়াল টু জিরো, সো দে এক্সিবিট অনলি দ্য নর্মাল জিমান ইফেক্ট। তো অ্যান্সার হচ্ছে হিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন একদম বেসিক, যে বলেছে কি যে তোমাকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুগুলো কী হবে ইলেকট্রনের বলতে বলেছে, যেখানে এল ভ্যালু 3 বলেছে আর এস ভ্যালু 5/2 বলেছে। তো এল ক্যাপিটাল এল 3 আর এস হচ্ছে 5/2। তাহলে আমরা জানি যে জি এর ভ্যালু কী হয়? এল মাইনাস এস থেকে শুরু করে এল প্লাস এস। তাহলে সেই অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি, এটা বিয়োগ করলে কত হচ্ছে? হাফ, আর এখানে হচ্ছে কত যোগ করলে 11/2, বাট ডিফারেন্স হতে হবে 1, তার জন্য কী হবে না হাফ 3/2ও হবে ভেতরে, আবার 5/2ও হবে, 7/2ও হবে, 9/2ও হবে। সাপোজ মনে করো জি এর ভ্যালু এসছে 1 থেকে 1 একটা এসছে আর একটা এসছে 4, তাহলে শুধু 1 আর 4 হবে না, হবে কিন্তু এর ভেতরে ডিফারেন্স 1 একটার সঙ্গে একটা, তাহলে 1 2ও হবে, 3ও হবে। তো সিমিলারলি এখানে লোয়ার ভ্যালু কত এসছে? জি এর ভ্যালু হাফ, আপার ভ্যালু এসছে কত? 11/2। তাহলে এইভাবে তোমাকে এক এক করে ডিফারেন্স নিয়ে লিখে নিতে হবে, 3/2, 5/2, 7/2, 9/2। এটা কাপলিং থেকে লেখা হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্টার্ক ইফেক্টের সঙ্গে জিমান ইফেক্টের কি পার্থক্য রয়েছে। দেখো, স্টার্ক ইফেক্টটা অ্যাকচুয়ালি আমাদের আছে ইলেকট্রিক ফিল্ডের করসপন্ডিং স্প্লিটিং হয়, আর যখন অ্যাটমকে যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন যে স্প্লিটিংটা হয়, স্পেকট্রাল লাইন পাই, সেটা হচ্ছে জিমান ইফেক্ট। অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের করসপন্ডিং, এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের করসপন্ডিং, সেটা নর্মাল হোক আর অ্যানামোলাস হোক, জিমান ইফেক্ট কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের করসপন্ডিংই আছে। নেক্সট বলা হচ্ছে যে কস্ট বাই দ্য ইন্টারাকশন অফ অ্যাটমিক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাইপোল মোমেন্টটা, আর এখানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ওখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট উইথ ইলেকট্রিক ফিল্ড, আর এখানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট উইথ ম্যাগনেটিক ফিল্ড। ওকে,
নেক্সট হচ্ছে এখানে যে এনার্জি শিফট আমরা পাই সেটা প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড হয়, আর এখানে যে আমরা এনার্জি শিফট পাই সেটা প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হয়। তাহলে এই ডিফারেন্সগুলো লিখে দিও। তো 2 নম্বরের জন্য এই 3টা বা 2টো ডিফারেন্সই যথেষ্ট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ল্যান্ডি জি ফ্যাক্টর কত হবে এবং টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। তো ল্যান্ডিজ জি ফ্যাক্টর বের করার আগে যে স্পেকট্রোস্কোপিক নোটেশনটা দিয়েছে সেখান থেকে আগে এল, এস আর জে এটা দেখে নাও কীভাবে করবে। তো এখানে এস তো রয়েছে, এস মানে রয়েছে মানে কি, এস রয়েছে মানে হচ্ছে এল ভ্যালু হচ্ছে 0, কারণ এস থাকা মানে এল 0 হয়। ওকে, তো দেন এখানে এস তো হয়ে গেল। নেক্সট হচ্ছে কি এটা জে দিয়েছে কত 5/2, তো জে হচ্ছে 5/2। আর এই যে 6 রয়েছে, 6টা কি না মাল্টিপ্লিসিটি, অর্থাৎ 2s + 1 = 6। তাহলে এখান থেকে এস চলে আসছে ক্যালকুলেট করলে 5/2। তাহলে এল পেয়ে গেছি 0 এসের জন্য, আর এস পেয়ে গেলাম স্পিন কত 5/2, আর হচ্ছে জে ভ্যালু তো দেওয়াই রয়েছে 5/2। এবার তাহলে ল্যান্ডিজ জি ফ্যাক্টর কত হয় 1+, এটা মুখস্থ রাখতে হবে, 1+ কত হয় j × j + 1 s × s + 1 - l × l + 1 ডিভাইডেড 2j of j + 1। 1টা কিন্তু সেপারেট, 1+ এইটা পুরোটা। তো এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, এই সব ভ্যালুগুলো বসিয়ে দিলে জি ভ্যালু আসছে কত, ল্যান্ডিজ জি ফ্যাক্টর আসছে 2। এবার দেখো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা, মিউ = কত হয় জি মানে ল্যান্ডিজ জি ফ্যাক্টর √j × j + 1, আর সঙ্গে হচ্ছে মিউ বি হচ্ছে বোর ম্যাগনেটন, যেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট। এবার এই কোশ্চেনে এটার মান দেওয়া রয়েছে 9.27 × 10⁻24 জুল/টেসলা, এটা হচ্ছে মিউ বি আর কি। ওকে, বোর ম্যাগনেটন এটা। তো এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে না এত J/T হচ্ছে টি, আর হচ্ছে 5.48 10⁻23। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট এই স্পেকট্রোস্কোপিক নোটেশনের করসপন্ডিং, আর ল্যান্ডিজ জি ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 2। তাহলে ল্যান্ডিজ জি ফ্যাক্টরের জন্য 1 মার্ক, আর এটার জন্য 1 মার্ক। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এবং ল্যান্ডিজ জি ফ্যাক্টরও ইম্পর্টেন্ট, এটাও তোমরা মনে রাখবে। তো এইগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত কলেজের অ্যাটমিক ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই এগুলো করে যেও, আর যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরে কোনো সেশনে, এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ।